তাড়াহুড়ো করে খোশ মেজাজে রান্না করছেন। সাহায্য করার মতো পাশে কেউ নেই। একাই দৌড়ে দৌড়ে সব করছেন। হাওলাদার বাড়িতে অতিথি এসেছে, একদিন না থেকে যেতে পারে না। এতে নাকি গৃহস্থ বাড়ির অমঙ্গল হয়। তাই মজিদ লিখনকে থেকে যেতে জোর করেছেন। পদ্মজা নিজের ঘরে স্বামীর সেবায় ব্যস্ত। আমিরের ঘাড়ের চামড়া ফুলে গেছে, হাড়ের বিষের মতো যন্ত্রণা। বিপুল ডাক্তার ওষুধপত্র দিয়েছেন। পদ্মজা ওষুধ সজল নয়নে আমিরের মুখের দিকে চেয়ে চুলে বিলি কেটে দিচ্ছে। অনেকক্ষণ স্বামীর যন্ত্রণা দেখেছে, সহ্য করতে হয়েছে। মাত্র আমির চোখ বুজছে। সে মনে মনে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছেন দ্রুত যেন আমিরের ব্যথাটা সেরে যায়, নয়তো তাকে যেন দিয়ে দেয়। ঘাড়ের আহত অংশে পদ্মজা আলতো করে ছুঁয়ে দিল, নীল হয়ে আছে। লতিফা নীরবে পদ্মজার পাশে এসে দাঁড়ালো। পদ্মজা কারো উপস্থিতি টের পেয়ে জলদি চোখের জল মুছল। তারপর লতিফাকে দেখে বলল, লুতুবাবু। লতিফা আঁকা বলল, খাইবা না? খালা আম্মা খাইতে রাখতেছে। পদ্মজা গম্ভীর কণ্ঠে বলল, আম্মা নিজের ছেলেকে কেন দেখতে আসেননি? খালা আম্মা লিখন ভাইজানের লইয়া রাঁধতেছিল। পদ্মজা ক্ষিপ্ত হয়। নিজের ছেলেকে না দেখে উনি কিভাবে অতিথির জন্য ভোজ আয়োজন করছে আমি কিছুই বুঝতে পারছি না। লতিফা নতজানু হয়ে দাঁড়িয়ে রইল। পদ্মজা অনেকক্ষণ ক্ষিপ্ত নয়নে মেঝেতে চোখ নিবন্ধন করে রাখলো। এরপর আমিরকে এক ঝলক দেখে লতিফাকে বলল, তুমি যাও, আমি আসছি। লতিফা দুই পায়ে এগোতে পদ্মজা ডেকে উঠল, লুতুবু। লুতু দাঁড়ালো। পদ্মজা বলল, তুমি আমার উপর নজর রাখছিলে কেন? আর আমাকে না জিজ্ঞাসা করে থাপ্পড়ের কথাই বা বলেছ ওনাকে? লতিফার কোনো প্রতিক্রিয়া নেই। সে নত হয়ে ঠায় দাঁড়িয়েছে। পদ্মজা আরও দুইবার প্রশ্ন করলেও কোনো জবাব পেল না। তাই বলল, নিষেধাজ্ঞা আছে নাকি? এবার লতিফা হ্যাঁ সূচক মাথা নাড়ালো। সে কিছু একটা ভাবলো। এরপর মুখ উঁচু তুলে দেখলো পদ্মজা তার দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে। লতিফা অপ্রতিভ হয়ে উঠে দাঁড়িয়ে বলে, আমি যাই, নইলে খালাম্মা চেতবে। পদ্মজার উত্তরের আশায় থাকেনি লতিফা, তড়িঘড়ি করে চলে যায়। পদ্মজার ভ্রুকুটি করে দরজার বাইরে তাকিয়ে থাকে। প্রতিটি প্রশ্ন যেন আলাদা আলাদা, অথচ তার মনে হয় সব প্রশ্নের এক উত্তর, এক যোগসূত্র। এখন সেসব ভাবার সময় না। আমিরের প্রতি যত্নশীল হওয়া উচিত। পদ্মজা আমিরের কপাল ছুঁয়ে তাপমাত্রা অনুমান করলো। ভীষণ গরম লাগছে। জ্বর উঠেছে নাকি? লিখন মৃদুলের আড্ডা জমে উঠছে। দুজনে জমিয়ে আড্ডা দিচ্ছে। লিখনের নায়িকা 3 দিন আগে ঘাট থেকে পিছলে না নদীতে পড়ে গেছে। সাঁতার জানে না তাই প্রচুর পানি খেয়েছে। সেই সাথে পা মুচকে গেছে, কোমরের ব্যথা পেয়েছে। এই কথা শুনে মৃদুল হাসতে হাসতে চেয়ার থেকে পড়ে যাচ্ছিল। পূর্ণা দূর থেকে কটমট করে মৃদুলের দিকে তাকিয়েছে। কত অসভ্য এই লোক! মানুষের আঘাতের কথা শুনে হাসে। তার গা জ্বলে যাচ্ছে মৃদুলের হাহা করে হাসা দেখে। লিখন আরও জানালো, সে এখন এবং তার দল গত 3 দিন নায়িকা ছাড়া দৃশ্যগুলো শুটিং করছে। বাকি যা দৃশ্য আছে সব কিছুতে নায়িকার উপস্থিতি থাকতে হবে। তাই আপাতত শুটিং স্থগিত আছে। আশা করা যাচ্ছে 3-4 দিনের মধ্যে নায়িকা সুস্থ হয়ে যাবে। পূর্ণাকে দূরে বসে থাকতে দেখে লিখন ডাকলো। পূর্ণা খুশিতে গদগদ হয়ে দৌড়ে আসে। ঘন্টা দুয়েক আগে একটু কথা হয়েছিল, আর হয়নি। লিখন প্রশ্ন করল, ভেতরের অবস্থা কেমন? আমির হাওলাদার আগের চেয়ে কিছুটা ভালো অনুভব করছে। ঘুমাচ্ছে এখন। আপা আশেপাশে। তোমার আপা পাশে থাকলে কি আর লাগে? লিখনের কণ্ঠটা করুণ শুনলাম। পূর্ণ প্রসঙ্গ পাল্টে বলল, ভাইয়া আপনি কিন্তু আমাদের বাড়িতে যাবেন। তখন বললাম, কিছু বললেন না। আচ্ছা যাব। প্রান্ত অনেক খুশি হবে। প্রান্ত জেনাকে আমার ভাই, ওই যে খুন, মনে পড়ছে। কী যেন নাম ছিল, মুন্না বা এরকম কিছু একটা নাম। জি ভাইয়া। সবাই কত বড় হয়ে গেছে, পড়াশোনা আর করেনি কেন? পূর্ণা বাম হাত চুলকাতে চুলকাতে বলল, মেট্রিক ফেল করাতে আর পড়তে ইচ্ছা করেনি। মৃদুল ভূত দেখার মতো চমকে উঠে তাকালো, তুমি মেট্রিক ফেল? পূর্ণা আশ্চর্য হয়ে জানতে চাইল, কেন? আরও কেউ আছে এখানে? মৃদুল মুচকি হেসে চুল ঠিক করতে করতে চমৎকার করে বলল, আমিও মেট্রিক ফেল। মৃদুলের কথা শুনে লিখন সশব্দে হেসে উঠল। পূর্ণা সরু চোখে তাকিয়েছে মৃদুলের দিকে। মজা করলো নাকি সত্য বলল? লিখন ঠোঁটে হাসি রেখে বলল, মৃদুল মজা করছো নাকি সত্য? মৃদুল গুরুতর ভঙ্গিতে বলল, আচ্ছা মিথ্যে গতি যাবো কেন? এতে আমার লাভটা কি? মৃদুলের ভঙ্গি দেখে লিখন চারপাশ কাঁপিয়ে হাসলো। সাথে তাল মিলালো পূর্ণা আর মৃদুল। লিখন আগের চেয়েও সুন্দর হয়েছে, দেখতে কত ভালো লাগছে। কি সুন্দর অপূর্ব মুখ, বলিষ্ঠ শরীর। পূর্ণা কেন জানি আজও মনে হয় লিখনের পাশে পদ্মজাকে মানায়। পরক্ষণে পূর্ণা নিজেকে শাসায়, চুপ থাক পূর্ণা, আমির ভাইয়ের মতো ভালো মানুষ দুটিতে নেই। আপার জন্য উনি সেরা। তবু মনটা বোঝে না, হয়তো সৌন্দর্যের মিলটার জন্য লিখন আর পদ্মজা দুটো নাম তার এক ভাবনায় একসাথে লেগে যায়। অথচ বিবেক দিয়ে ভাবলে মনে হয় আমিরের জায়গায় কেউ নিতে পারবে না, কেউ না, সে অনন্য।
হাসি খুশি মুহূর্তে উবে যায় খলিলের কর্কশ কণ্ঠে। বেহায়া বেলাজা ছেড়ি পরপুরুষের সামনে দাঁত কেলায় মেলা হাসতেছ? ঘরে বাম্মা না থাকলে এমনই হয়। এই সেরি ঘরে যা। লিখন মৃদুলের সামনে এভাবে কটু কথা শুনে পূর্ণার বুক ফেটে কান্না আসে। সে এক পলকে লিখন মৃদুলকে দেখে অলোক ঘরের ভেতরে চলে যায়। লিখন মৃদুল হতভম্ব। খলিলের মাথায় হাতে ব্যান্ডেজ, নাকের নিচে চামড়া উঠে গেছে, মাংস দেখা যাচ্ছে, তবুও তেজ কমেনি। তিনি পূর্ণাকে উদ্দেশ্য করে বলছেন, মাডা মইরে যাওয়ার পর থেকে এই ছেড়ি দস্যি হয়ে গেছে। এত বড় ছেড়ি বুড়ি হইতেছে, বড় বোনে বিয়ে দেয় না। কোনোদিন কোন কাম ঘটায় আল্লাহ জানে। তা লিখন দুপুরে খাবার খাইছো? লিখনের ইচ্ছে করছে না এই কুৎসিত ভাবনার লোকটার জবাব দিতে। যেহেতু সে এই বাড়িতে অতিথি, তাই মনের কথা শুনতে পারল না, বলল জি না। মৃদুল খলিলকে উদ্দেশ্য করে অলোক ঘরে ঢুকে পড়ল। পূর্ণা অলোক ঘরের পিছনের বারান্দায় এসে দাঁড়ায়। মৃদুল পেছনে এসে দাঁড়ায়, কোমল স্বরে বলে, খালুর কথায় কষ্ট পাইছো? পূর্ণা মৃদুলের দিকে না তাকিয়ে জবাব দিল, আপনি কারো কথা কষ্টের কথা ভাবেন? দেখে ভালো লাগলো। সবসময় তেরা কথা কও কেন? আমি যদি আগে জানতাম তোমারে কালি করলে তোমার এত কষ্ট হয়, আমি কইতাম না। পূর্ণা তাকালো। পূর্ণার দৃষ্টি দেখে মৃদুলের মন কেমন করে উঠল। এই দৃষ্টি বোধহয় মন কেমন করার দৃষ্টি। পূর্ণা নির্লিপ্ত ভঙ্গিতে বলল, মাপ চাইছেন? মৃদুল জোড়া ভুরু কুচকে আসে, 2 পা পিছিয়ে যায়। জীবনেও না। পদ্মজা ক্ষুধার্ত বাঘিনীর মতো রান্নাঘরে ঢুকে ফাইনাকে বলে, আম্মা কি হয়েছে আপনার? ফাইনা প্রবল বিস্ময়ে জানতে চাইল, কেন কি হইব আমার? ফাইনের ব্যবহারে পদ্মজা খুব অবাক হয়। সে কিঞ্চিত হা করে তাকিয়ে রইল। ফাইনা নিশ্চিত মনে চুলা থেকে পাতিল নামালেন। তারপর বললেন, ও পদ্মজা, মগার একটু কইবা মৃদুল লিখনকে ডাইকে আনতে। লিখন সেইটা কখন আইছে, এখনও খায়নি। পদ্মজা আর ঘাটল না ফাইনাকে। সে বুঝে গেছে কোনো জবাব পাবে না। সদর ঘরে পার হতে দরজায় মৃদুল আর লিখনের দেখা পেল। পদ্মজা চট করে আঁচল দিয়ে মাথা ঢেকে নিল। তারপর বলল, আপনারা এখানে বসুন, আম্মা আপনাদেরই খোঁজ করছিল। কথা শেষ হতে পদ্মজা সদর ঘর ছেড়ে রান্নাঘরে চলে গেল। লিখন আবিষ্ট হয়ে সেদিকে তাকিয়ে থেকে। সেই পুরনো দিনের মতো তার স্বপ্নের প্রেয়সী এক ছুটে পালিয়ে বেড়ায়। পার্থক্য শুধু এটাই, আগে পদ্মজা পালাতো, এখন অস্বস্তিতে। লিখন গোপনে দীর্ঘশ্বাস ছাড়ে। পদ্মজা এক ঝলক দেখার জন্য এই বাড়িতে সে পা দিয়েছে। যাকে ভালোবাসে তার স্বামীর বাড়িতে আসা কতটা কষ্টের তা শুধু তার মতো অভাগাই জানে। মৃদুল লিখনের দৃষ্টি খেয়াল করে কিছু একটা আন্দাজ করে বলল, পদ্মজা ভাবিকে চেনেন? চিনব না কেন? লিখন থেমে গেল। সে নিজের অজান্তে কি বলে দিচ্ছিল, হেসে বলল, অত সব জেনে কী হবে, আসো গিয়ে বসি। তারপর বলো, কখনো প্রেমে পড়ছিল? না মনে হয়। উদাসীন হয়ে বলল মৃদুল। নিশ্চিন্ত হয়ে বলল মৃদুল ভাবলো কোনো নারীর প্রতি তার আকর্ষণ বেশি কাজ করছে। উত্তর পেয়ে গেল। সকলের মধ্যে পূর্ণা অদ্ভুত কিছু পেয়েছে, অজানা অনুভূতি হয়। এটা কি প্রেম? মৃদুল নিশ্চিত নয়। তাই সে বলল, না পড়িনি। একদিন আমার ইচ্ছে আমি হট করে একদিন বিয়ে করে আম্মারে চমকে দেব। লিখন সশব্দ বলল, জানো মৃদুল, মানুষের সব চাওয়া পূরণ হয় না। প্রতিটি মানুষের জীবনে কোনো না কোনো অপূর্ণতা থাকে। তাহলে বলছেন আমার এই ইচ্ছা পূরণ হবে না? তা বলছি না, হুট করে বিয়ে করে ফেলা কেমন অসম্ভব কাজ। মেয়ে রাজি থাকলেই হলো, মেয়ে বেঁকে গেলে কিন্তু কিচ্ছা খতম। লিখন আবারও সশব্দে হাসলো। মৃদুল অকারণে তাল মিলিয়ে হাসে আর ভাবে, একটা মানুষ এত হাসাতে পারে কীভাবে? এত সুখী লিখন সহ। সে তো জানে না দুঃখের পাহাড় সমান কষ্ট লুকার হাসির আড়ালে। আস্তে আস্তে বাড়ির সবাই খেলো, আমির ছাড়া। রিদওয়ান খলিল এত শান্তভাবে আছে যে মনেই হচ্ছে না সকালে এত বড় ঘটনা ঘটে গেছে। বাড়ির মহিলারা দৌড়ে দৌড়ে খাবার পরিবেশন করছে। পদ্মজা খুব অবাক হয়ে প্রতিটি মানুষকে পর্যবেক্ষণ করছে। লিখন এতে কম অবাক হয়নি। কত শান্ত পরিবেশ। ঝগড়ার পর মান অভিমান তর্ক বিতর্ক থাকে, সেসব কিছুই নেই। পদ্মজা সবার সামনে আলাদা প্লেটে খাবার নিয়ে ফারিনীকে বলে, আম্মা আমি ওনার জন্য খাবার নিয়ে যাচ্ছি, ঘুম ভেঙেছে হয়তো। পদ্মজা সিঁড়ি ভেঙে উপরে উঠছে। লিখন সেদিকে আর চোখে তাকিয়েছে। পদ্মজা হাঁটার ছন্দ দীপ্ত ও সাবলীল, মাথায় শাড়ির আঁচলে ঘোমটা টানা। স্বামীর জন্য খাবার নিয়ে যাচ্ছে। এই স্বামীটা কি সে হতে পারত না? এতটাই অযোগ্য ছিল? অযোগ্য নাকি নিয়তির খেলা? কেন ভোলা যায় না এই নারীকে? লিখনের বোন লিলি আর পদ্মজা একই ক্যাম্পাসে হওয়া সত্ত্বেও লিখন কখনো পদ্মজার সামনে এসে দাঁড়ায়নি পদ্মজা অসুস্থ হবে বলে। সে পদ্মজার চোখে ভালোবাসা দেখতে চায়, বিব্রত ভাব বা অস্বস্তি দেখতে চায় না। এ যে বড় যন্ত্রণা। একদিনও বুকের ভেতর কীভাবে পুষে আছে একপাক্ষিক ভালোবাসা। কোনোভাবে কি এই ভালোবাসার পূর্ণতা পাবে? আসলেও কি সেই দুদিন? লিখন শুষ্ক চক্ষু সজল হয়ে ওঠে। সে ভাবতে পারে না পদ্মজা বিবাহিত। লিখনের সম্মুখে বরাবরই মৃদুল ছিল। মৃদুল লিখনের প্রতিক্রিয়া দেখে অনেক কিছুই বুঝে নিল। নিশ্চিত হওয়া যাবে পূর্ণাকে জিজ্ঞাসা করলে।
খাওয়া দাওয়া শেষ করে পূর্ণার সাথে কথা বলতে হবে। মৃদুল চারিদিকে চোখ বুলে পূর্ণাকে খুঁজে। পদ্মজা আমিরকে ধরে ধরে বসালো। ঘাড়ে প্রচণ্ড ব্যথা, টিকে থাকা যাচ্ছে না। রাগে কিরমির করছে এখনো। পদ্মজা শান্ত করে তারপর খাইয়ে দিল। খাওয়া শেষে আমি স্নান এসে বলল, লিখনের সাথে কথা হয়েছে? পদ্মজা নিষ্কম্প স্থির চোখে তাকালো। ওনার সাথে কেন কথা হতে যাবে আমার? উনি তো তোমার জন্য এসেছেন। আপনাকে বলেছে অন্য দরকারও আসতে পারে? আমির হাসলো, বলল, সে আজও তোমাকে পছন্দ করে, আশা করে তুমি তার কাছে যাবে। অসম্ভব, যা তা বলছেন আপনি। এসব বলে আমার খারাপ লেগে। পদ্মজা হাসলো। আমির মৃদু হাসছে। পদ্মজা আমিরের কোলে মাথা রেখে আদরের কণ্ঠ বলে, আপনি জানেন না আপনাকে কত ভালোবাসি আমি। আপনাকে ছাড়া এক মুহূর্ত ভাবতে পারি না। তাহলে বাচ্চার জন্য বিয়ে করতে বলো কেন? বন্ধা নারী কত যন্ত্রণা বুঝবে না? আমাদের একটা মেয়ে হয়েছিল, আর হবে না তাই বলি। হবে আল্লাহ চাইলে। তাছাড়া আমার কাছে তো ফুটফুটে একটা বউ আছে, আর কি লাগে? পদ্মজা আমিরের কোল থেকে মাথা তুলে বসলো। তারপর চিরুনি দিয়ে আমিরের চুলগুলো আশ্রয় দিল। চুলগুলো বড় হয়েছে অনেক। হ্যাঁ, আচ্ছা এদিকে আসো। আমির পদ্মজাকে এক টানে হাত দিয়ে গিয়ে ঘাড়ে চাপ খেয়ে আহ করে উঠল। পদ্মজা ব্যস্ত হয়ে পড়ে, খুব লেগেছে? আমি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলাম। কেন এমন করেন আপনি? চারপাশটা অনেক ফর্সা হয়েছে। দুপুরে সূর্য একটু দেখা যাচ্ছে, তাও তেজ নেই। কিছুক্ষণ পর আবার ডুবে যাবে। পূর্ণা লবণ দিয়ে টক দই খাচ্ছে, দেখে মনে হচ্ছে অমৃত খাচ্ছে। মৃদুল পূর্ণার পাশে এসে বসলো। পূর্ণা চমকে উঠলো। মৃদুলকে দেখে বুকে থুতু দিল। তারপর বাজখাই কণ্ঠে বলল, হুট করে এভাবে কেউ আসে? আর কথা কইও না। তোমারে সারা দুনিয়া খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছি। মাত্র মগা কইল তুমি নাকি ছাদে। কেন আমাকে খুঁজছেন কেন? এমনি ক্যাটক্যাট কইরে কথা কইতেছে কেন? একটু ভালো করে আহেনা মুখ দিয়ে পূর্ণ একটু নড়ে চড়ে বসলো। তারপর হেসে বলে, দুঃখিত। এবার বলুন কি দরকার? ব্যক্তিগত প্রশ্ন করতাম আর কি। আমার ব্যক্তিগত কোনো তথ্য নেই। তোমার না, তোমার বড় বোনের, পদ্মজা ভাবির। পূর্ণ উৎসুক হয়ে তাকালো। মৃদুল উৎসুক করতে করতে বলল, পদ্মজা ভাবি আর লিখন মেয়ের মধ্যে কি কোনো সম্পর্ক ছিল? পূর্ণা নিঃশ্বাস জোরে ছাড়লো। তার ভাব দেখে মনে হচ্ছে মৃদুল কোনো ফালতু প্রশ্ন করছে। এরপর নির্বিকার কণ্ঠে বলে, না, তবে লিখন ভাই আপারে পছন্দ করতো। আপার সাথে ভাইয়ের বিয়েটা কেমনে হয়েছে জানেন? আমির ভাইয়ের কথা বলছেন? আমার আপা কি কোথাও বিয়ে হয়েছে? সোজা উত্তর দিতে পারো না? তারপর বলো। ওই ঘটনা না ঘটলে হয়তো লিখন ভাইয়ের সাথে আপার বিয়েটা হতো, কিন্তু হয়নি, এতটুকুই। লিখন ভাইয়েরা দেখলে মনে হয় তাদের মধ্যে কোনো গভীর সম্পর্ক ছিল, তারপর বিচ্ছেদ হয়েছে। তাই অনেক ভালোবাসতে পারে। পূর্ণতা বড়ই খাচ্ছে তৃপ্তি করে। মৃদুল বিরক্তি নিয়ে অনেকক্ষণ পূর্ণার দিকে তাকিয়ে থাকে। এরপর উঠে দূরে গিয়ে দাঁড়ায়, চারপাশ দেখে। পূর্ণা বাঁকা চোখে মৃদুলকে পা থেকে মাথা পর্যন্ত পরখ করে নেয়। মৃদুলের উপস্থিতি তার হৃদস্পন্দন বাড়িয়ে দেয়। বুক কাঁপানোর মতো ওঠানামা করে, কিন্তু তা প্রকাশ করার সাহস হয় না। পূর্ণা আরেকটা বড়ই হাতে নিল। তখনই মৃদুল ডাকলো, বেআইন। পূর্ণা তাকায়। মৃদুল ঝুঁকে ছাদের মেঝেতে কিছু দেখে। পূর্ণা উৎসুক হয়ে সেদিকে এগিয়ে যায়। মৃদুল আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল, রক্ত না? পূর্ণা মৃদুলের মতো ঝুঁকে ভালো করে খেয়াল করলো। তারপর বিস্মিত করলো, বলে, তাই তো। মানুষের রক্ত না পশুর রক্ত নিশ্চিত হইতে কেমন? পশু রক্ত এখানে আসবে কেন? মানুষের রক্তই কেন আসবে? তাই তো। দুজনে চিন্তিত হয়ে ভাবলো। পূর্ণা বলল, মনে হয় কোনো পাখি শিকার করছে, তার রক্তাক্ত অবস্থায় এখানে পড়েছিল। তাহলে মরা পাখিটা কই? ধর আহত হয়েছে কিংবা মরেনি। তারপর চলে গেল। সন্ধ্যারাত। জোনাকিরা ছুটে বেড়াচ্ছে। ঠান্ডা বাতাস। সেই বাতাসে পাতলা শার্ট পরে লিখন নারকেল গাছের নিচে দাঁড়িয়ে আছে। জোনাকি পোকা দেখছে। মাঝে মাঝে অন্দরের দিকে তাকিয়ে কাউকে খুঁজছে দুটো চোখ। সেদিন হেমলতা ফিরিয়ে দেওয়ার পর সারা রাত বাড়ি ফেরেনি। খেতে বসেছিল। আকাশ কাঁপিয়ে কেঁদেছে, কেউ শুনেনি। স্বপ্ন ভেঙে যাওয়ার মতো কষ্ট দুটো নেই। স্বপ্ন সাজানো সংসার ভেঙে চুরমার হওয়ার দিন ছিল সেদিন। একসময় ইচ্ছে হয়েছিল পদ্মজাকে তুলে নিয়ে পালাতে, কিন্তু বিবেক সাড়া দেয়নি। পরদিন সকালে উঠে বাবা মাকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। প্রতিটি মুহূর্ত আফসোস হয়, শুরুতে কেন হেমলতার কাছে প্রস্তাব দিতে পারল না সে। পরবর্তী কয়েকটা মাস ঘোরের মধ্যে কেটেছে, সিনেমা জগৎ থেকে বিচ্ছিন্ন। এরপর জীবনের গতিটা স্বাভাবিক হয়ে গিয়েছে ঠিকই, কিন্তু মন তো আর ভেঙে গুড়িয়ে গেছে, আজও জোড়া লেখেনি। পদ্মজা কি কখনো জানবে ঢাকায় কতবার পদ্মজার পিছু নিয়েছে? জানবে কি তার ভালোবাসার গভীরতা? লিখন আনমনে হেসে উঠলে, চোখের জলে ঠোঁটে হাসি। এই মুহূর্তে সুখের নয়, যন্ত্রণার। পূর্ণ অন্দরমহলে আসেনি। পদ্মজা ভীষণ রেগেছে। অলোক ঘরের বারান্দায় সারাক্ষণ কি করে এই মেয়ে? আগেও যখন পরিজা তার পেটে ছিল, পূর্ণা এই বাড়িতে অনেকদিন ছিল। তখন মাঝ অব্দি অলোক ঘরের বারান্দায় বসে থাকতো। পদ্মজা শাল গায়ে জড়িয়ে বেরিয়ে এসে অন্দরমহল থেকে। সারাদিন পূর্ণার খোঁজ নেওয়া হয়নি। এখন ধরে ঘরে নিয়ে যাবে। নির্জন থমথমে পরিবেশ। তখন লিখনের কণ্ঠ ভেসে আসে, পদ্মজা,
পদ্মজা কণ্ঠটি শোনামাত্র ভেতরে ভেতরে কেঁপে ওঠে, অপ্রতিভ হয়ে ওঠে। একটা মানুষ কেন তাকে এত বছর মনে রাখবে? কেন অনুচিত আশা করে বসে থাকবে? পদ্মজার রাগ হয়, অস্বস্তি হয়, কষ্ট হয়। প্রার্থনা করে এই মানুষটার জীবনে কেউ আসুক, এসে তার জীবনটায় কানায় কানায় পূর্ণ করে দিক, ভুলিয়ে দিই গতি। পদ্মজা স্বাভাবিক কণ্ঠে বলে, এভাবে রাতের বেলা ডাকবেন না। পদ্মজা লিখনকে উপেক্ষা করে 2 পা এগিয়ে যায়। জীবন থেকে তো সরেই গিয়েছো, আমি তোমাকে বিব্রত করতে চাই না, তাই সুযোগ থাকা সত্ত্বেও সামনে আসিনি। আজ যখন এসেই পড়েছি, কয়েক হাত দূরে থেকে একটু কথা বলে কি খুব দোষ হয়ে যাবে? লিখনের করুণ কণ্ঠ শুনে দাঁড়িয়ে পড়ল পদ্মজা। লিখন হাসলো, সুরগুলো যেন ফিরে এসে মৃদুগুঞ্জ শুরু করে দিয়েছে। পদ্মজার উপস্থিতি এভাবে কাঁপন ধরাচ্ছে কেন? আজকে এই সময়টা সুন্দর, ভারী সুন্দর। কোনো সাড়া নেই। পদ্মজা পিছন ফিরে তাকালো। লিখন এক দৃষ্টিতে তাকিয়েছে, অন্ধকারে তার দিকে চেয়ে কি দেখছে। পদ্মজা আবার মুখ ঘুরিয়ে নিল, কাটা কাটা বলে বলল, কিছু বলার যখন নেই, আমি আসি। ভুলে গেছো আমায়? মনে পড়ে না? লিখনের কণ্ঠে ব্যাকুলতা। পদ্মজার তীক্ষ্ণ বাক্যবান, না, ভুলবার মতো কোনো সম্পর্ক কি আমাদের ছিল? ঠিক ছিল না। আর এইভাবে নির্জনে কথা বলা ঠিক নয়। আপনি বুঝদার মানুষ, জ্ঞানী মানুষ, এতটুকু বুঝেন নিশ্চয়। লিখন স্ল্যান এসে বলল, আচ্ছা আজ আসো, একটা অনুরোধ ছিল। কি? পদ্মজা ফের তাকালো সরাসরি লিখনের চোখে। সঙ্গে সঙ্গে লিখনের বুকটা কেঁপে উঠল। সে অপলক চোখে তাকিয়ে আছে। পদ্মজা বলল, নিজেকে এবার গুছিয়ে নিন। মরীচিকার পিছনে কেন অনেক দৌড়াচ্ছেন? আর না, এবার নিজের জীবনটা নতুন করে সাজান, আপনার মনের জোর বাড়ান। মানুষ দ্বিতীয় প্রেমে পড়ে, দ্বিতীয়বার কাউকে ভালোবাসে, মন প্রাণ উজাড় করে ভালোবাসে। আপনি চেষ্টা করুন, আপনিও পারবেন। কেউ না কেউ আপনার জন্য অবশ্যই আছে। পদ্মফুল। পদ্মজা একটু সময়ের জন্য হলো থমকায়। লিখন বলল, এভাবে ভালো আছি আমি, তুমি এভাবে সারা জীবন ভালো থেকো। পদ্মজা কী প্রতিক্রিয়া দেবে বুঝে উঠতে পারছে না। এই লিখন সহ তো এক ধ্যানেই পড়ে আছে। সে আর কথা বাড়াল না। সে বুঝতে চায় না, তাকে বুঝিয়ে লাভ নেই। সে 2 পা পিছিয়ে গিয়ে বলল, শুভরাত্রি। লিখন পদ্মজা সরে যাওয়ার পানে তাকিয়ে থাকে। তার অশ্রু সজল চায়নি, তবে বুকে প্রশান্তি। জীবনের খরতাপ দহনে মায়াতায় পদ্মজার কণ্ঠ একটু দেওয়ার সময় তার বুকে প্রশান্তির ঢেউ তুলছে। এই এতটুকু সময়ের স্মৃতি নিয়ে কয়েকটা রাত আরামে ঘুমাবে। সে বিড়বিড় করলো, আমি মানতে পারি না তুমি অন্য কারো, আমি তোমায় ভালোবাসি। শেষের শব্দ তিনটি ঘোর লাগাবে কণ্ঠে ভেঙে ভেঙে বলল। পূর্ণাকে ঘরে এনে পদ্মজা ধমকে বলে, এই ঠান্ডার মধ্যে সোয়েটার না পরে কীভাবে থাকিস? বাইরে বাতাস হচ্ছে, আমার কোনো কথাই কি শুনবি না? পূর্ণা অপরাধ বললে, আর হবে না আপা, আগামীকাল সন্ধ্যায় আজানের সাথে সাথে ঘরে চলে আসবো। জি না, বিকাল থেকে ঘরে থাকবো। এমনিতেই এই বাড়ির অবস্থা ভালো না, তুই 2 দিন পর বাড়ি চলে যাবি। তুমি যাবে না? পদ্মজা আনমনে কিছু ভাবলো, তারপর বলে, যাবো কয়দিন পর। আচ্ছা শোন, রাতে টয়লেট পেলে ভয় পেলে আমাকে ডাকবি, চেপে ডাকবি না, আচ্ছা? পূর্ণা খুব খুব করে কাশতে লাগলো। পদ্মজা বিচলিত হলো, কাশি হয়ে গেছে? কত ঠান্ডা বাদিয়েছে, জ্বর আছে নাকি দেখি? পদ্মজা পূর্ণার কপালে ছুঁড়ে তাপমাত্রা অনুমান করে বলল, আছেই তো। তুই কি নিজের যত্ন নেওয়া শিখবি না? সারাদিন শুধু শাড়ি পরে সাজগোজ করে ঘুরে বেড়ালে নিজের যত্ন নেওয়া হয়ে যাবে? স্বাস্থ্যের যত্ন নিতে হবে। পূর্ণা বাধ্যমের মতো বলল, আচ্ছা নেব তো, সব সময় বলিস। তুই বস, আমি কুসুম গরম পানি নিয়ে আসি, গড় গড় কুলি করে এরপর ঘুমা। আপা তুই চুপ থাক, চুপচাপ লেপের ভিতরে শুয়ে থাক, আমি আসছি। পদ্মজা রান্নাঘরে এসে দেখে বালতিতে পানি নেই। বাড়ির সবাই যার যার ঘরে গেছে, হয়তো ঘুমিয়ে গেছে। আমির তো সেই কখন ঘুমিয়েছে। পদ্মজা ছোট্ট বালতি হাতে নিয়ে কলপারে আসে। চারদিকে নির্জন থমথমে, কোনো সারা শব্দ নেই। পদ্মজা আশপাশটা চোখ বুলিয়ে নিল। ঝাপসা আলোয় পুরো বাড়িটাকে রহস্যময় মনে হয়, যদিও এই বাড়ির সবসময় রহস্য বিদ্যমান। পদ্মজা বালতি রেখে কল চাপতে চাপে তখনই কানে একটা ঝনঝন শব্দ আসে। স্টিলের কিছু কোথা থেকে পড়ছে। পদ্মজা থমকে তাকায়, কান খাড়া করে বুঝতে পারে শব্দটা রানীর ঘর থেকে আসছে। রানী আবার কোনো বিপদ হলো না তো? পদ্মজা ছুটে আসে রানীর ঘরের সামনে, কানে ক্রোধ মেশানো চাপা কণ্ঠে ভেসে আসে, তোমার লগে কয়বার শুনতেছি, বইলা ভাববো না সবসময় হুইনে দিতাম। মাটিতে যেভাবে এতদিন ছিল আজও থাকবা। বিছনায় উঠবার জন্য গাইগুই করবা না। মাটিতে অনেক ঠান্ডা লাগে, আমারে এক কোনায় থাকতে দাও। তুমি মাটিতে থাকবা মানে মাটিতে থাকবা। কামলা হইয়া মালিকের শরীর লগে শুনবার সাহস আর করবা না। আমি বিছানাতেই ঘুমাইয়াম, তুমি আমারে বউ লাগো। তুমি মাটিতে ঘুমাইবা, আমি তোমার জামাই মানি না, দেখো রানী। এরপর একটা আত্মচিৎকার ভেসে আসে। রানী মদন তর্ক করছে, নিশ্চয় রানী মদনকে ধাক্কা দিছে আর মদন ব্যথা পেয়েছে। পদ্মজা একবার ভাবলো দরজায় কড়া নাড়বে, এরবার ভাবলো স্বামী স্ত্রীর অনেক কথাই সে শুনে ফেলেছে, আর না শোনাই ভালো। যেহেতু
তারা কারোর সামনে ঝগড়া করে না, রাতে নিজ ঘরে সবার অগোচরে ঝগড়া করে, তাহলে ব্যাপারটা ব্যক্তিগত। পদ্মজা সরে আসে, তবে মনটা খুব খারাপ হয়। এই দাম্পত্য সংসারে কি ভালোবাসা সুখ আসবে না? মদন তো দেখতে খারাপ না, শুধু এতিম আর এই বাড়ির একজন সাদা বাধাবিত্ত। এছাড়া তো ভীষণ সহজ সরল, সবার সাথে হেসে খেলে কথা বলে, ঠোঁটে হাসি সবসময় থাকে। লিখন মৃদুল একই ঘরে একই বিছানায় শুয়েছিল। লিখনের জন্য আলাদা ঘর ছিল, কিন্তু সে মৃদুলের সাথে শুয়েছে। ছেলেটাকে খুব ভালো লেগেছে তার। সোজাসুজি কথা বলে, মনে কিছু চেপে রাখতে পারে না। এতক্ষণ বকবক করছে, সবে অন্য পাশে ফিরে শুচ্ছে, বোধহয় ঘুম পেয়েছে। লিখন মনটা আনচান করছে, ইচ্ছে হচ্ছে পদ্মজাকে দেখতে, একসাথে বসে গল্প করতে, কিন্তু এ তো সম্ভব নয়। এই বাড়িতে আর আসা যাবে না। পদ্মজার সামনে এলেই মন বেপরোয়া হয়ে যায়, কত শত ইচ্ছে জেগে ওঠে। লিখনের ব্যক্তিত্ব ভীষণ শক্ত, শুধু এই একটা জায়গাতে সে দুর্বল। এভাবে চলতে পারে না, নিজের জায়গায় নিজেকে শক্ত থাকতে হবে। লিখন জোরে নিঃশ্বাস ছাড়লো। মৃদুল ফিরে তাকালো, বলল, ভাইয়া ঘুম পাইতেছে না? তুমি ঘুমাও। মৃদুল মেরুদণ্ড সোজা করে শুয়ে থাকলো। আপনি? আপনি না তুমি। একটু আগে না আমাদের কথা হলো, তুমি আমাকে তুমি বলবে? মৃদুল হাসলো, বলল, তুমি যে মেয়েটার জন্য অপেক্ষা করছো সে মেয়েটা পদ্মজা ভাবি, তাই না? লিখন অপ্রস্তুত হলো। পদ্মজা যে বাড়ির বউ, সে বাড়ির আত্মীয়র সাথে এসব নিয়ে কথা বলাটা অনুচিত হবে। এতে পদ্মজার অসম্মান হবে। সে তো চায় না পদ্মজা কষ্ট পাক, তাকে নিয়ে কেউ দুই লাইন বেশি ভাবুক। পদ্মজা সবসময় ভালো থাকুক। লিখন জোরপূর্বক হাসলো, তারপর বলল, কি বলছো? তেমন কিছু না, ঘুমাও এখন, আমার অনেক ঘুম পাচ্ছে। লিখন অন্যদিকে ঘুরে শুয়ে পড়ল। মৃদুল হঠাৎ চোখে চোখ বুজে। পদ্মজা অন্ধকার ধীরে ধীরে হাঁটছে, হয়তো কাচের গ্লাস, তাতে কুসুম গরম পানি। সিঁড়িতে পা রাখতে কারো পায়ের আওয়াজ কানে আসলো। পদ্মজা ঘাড় ঘুরে দেখে আলমগীর চোরের মতো চারপাশ দেখে সদর দরজার দিকে যাচ্ছে। পদ্মজা সিঁড়ি থেকে নেমে চেয়ারের পিছনে লুকিয়ে পড়ে, গ্লাস রেখে দেয় একপাশে। তার স্নায়ু উত্তেজিত হয়ে ওঠে, চোখ দুটো তীক্ষ্ণ হয়ে আলমগীরকে পরখ করে। আলমগীরের পরনে পাঞ্জাবি, বাড়িতে ভদ্রলোকের উপস্থিতি টের পাওয়া যায় না, শান্তশিষ্ট চুপচাপ, মাঝে মাঝে ঢাকা যায়, দেখা হয় তবে কথা হয় না, কিছু প্রশ্ন করলে উত্তর দেয়, নিজ ইচ্ছায় কথা বলে না। আলমগীর সদর দরজা পেরিয়ে যায়। পদ্মজা সাবধানে আলমগীরের পিছু নেয়। পায়ের জুতোগুলো হাঁটার তালে মৃদু শব্দ হচ্ছে, তাই পদ্মজা জুতো জোড়া খুলে দরজার পাশে রেখে দিল। আলমগীর অন্দরমহলের ডান দিকে যাচ্ছে, ঝিঝি পোকার চারদিকে, দূরে কোথাও শিয়াল লাগছে, গা ছমছম পরিবেশ। এদিক ওদিক কোনো মৃদু শব্দ হতে পদ্মজা উৎকণ্ঠ হয়ে উঠছে, কেমন গা কাটা দিচ্ছে। এত রাতে দীর্ঘতে এই লোকটা কোথায় যাচ্ছে? হাঁটতে হাঁটতে তারা বাড়ির পিছনে চলে আসে। আলমগীর অন্দরমহলের পিছনে গিয়ে দাঁড়ালো, মনে হচ্ছে এটাই তার গন্তব্য। পদ্মজা কলা গাছের পিছনে লুকে পড়ে, বাতাসে গা কাঁপুনি দিচ্ছে। আলমগীর টর্চ জ্বালিয়ে চারপাশ দেখে নিল, তারপর মুখ দিয়ে একটা অদ্ভুত আওয়াজ করলো, মনে হচ্ছে কাউকে ইঙ্গিত দিচ্ছে। পদ্মজা রগে রগে দামাম শুরু হচ্ছে, কী হতে চলছে আজকে, সে কি দেখবে? পূর্ণা বিরক্ত হয়ে শোয়া থেকে উঠে বসে। এতক্ষণ হয়ে গেল তার আপা আসছে না। সে জুতা পরে বেরিয়ে আসে, নেমে আসে নিচতলায়। রান্নাঘর যাওয়ার পথে পায়ে কাঁচের গ্লাস ভেঙে পড়ে যায়। পূর্ণা ভয় পেয়ে যায়। এখানে গ্লাস কে রাখলো? আংশিক পানি তার গায়ে লাগে, মনে হচ্ছে পানিটা গরম। এই রাতের বেলা গরম পানি এখানে কিভাবে? পূর্ণা ভাবে তার আপা গরম পানি করার কথা ছিল, কিন্তু গরম পানি এখানে কেন? ঘরে তার কাছে নিয়ে যাওয়ার কথা ছিল। পূর্ণা রান্নাঘরে এসে থেকে পদ্মজা নেই। সে আতঙ্কিত হয়ে পড়ে। দরজার পাশে পদ্মজার দুইটা দেখে ভয়টা আরও বেড়ে গেল। সে দৌড়ে আমিরের ঘরে গেল, গিয়ে দেখলো আমির ঘুমাচ্ছে, পদ্মজা নেই। পূর্ণা এবার ঘাবড়ালো। সে শুনেছে এই বাড়িতে জিন ভূত আছে, এরা মানুষের ক্ষতি করে, বিশেষ করে সুন্দর মানুষদের। তার মানে তার বড় অপার গুরুতর বিপদ। পূর্ণা এক দৌড়ে রান্নাঘরে আসে, লণ্ঠন জ্বালিয়ে নেয়। অন্য সময় হলে ভয়ে আজ করতো না। সে তার আপাকে জান দিয়ে হলেও বাঁচাবে। মনে হচ্ছে কোনো শয়তান যে তার বোনকে ধরে রেখেছে এবং পুকুর পাড়ে নিয়ে গেছে। পূর্ণ ঝটপটে বেরিয়ে পড়ে, কাউকে ডাকার বুদ্ধি অবধি মাথায় আসেনি। সেই আতঙ্কে হিতাহিত জ্ঞানশূন্য আয়তল কিছু পড়তে পড়তে পুকুর ধারে পথ ধরে। পদ্মজা চমকে দিয়ে তৃতীয় তলায় একটা জানলা হাট করে খুলে যায়। সেখানে একটা মোটা দড়ি আলমগীরের উদ্দেশ্যে ছুড়ে দেওয়া হয়। পদ্মজা উষ্ণদয় নিজেদের শক্তিতে আলাদা হয়ে যায়, দুই চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। আলমগীর সেই দড়ি দিয়ে তৃতীয় তলায় উঠে যায়। দড়ি বেয়ে উপরে উঠে দ্রুততার সাথে দেখে মনে হলো এর আগে বহুবার আলমগীর দড়ি বেয়ে উপরে উঠছে। পদ্মজার মস্তিষ্ক শূন্য। জানলা দিয়ে আলমগীর কার ঘর গিয়েছে? তৃতীয় তলা সে একবার গিয়েছে, তাও জানে না কোন ঘরে গিয়েছে। পায়ের গোড়ালি ঠান্ডা শিহরিত অনুভব করছে। পদ্মজা এক হাত ছুতে বুঝতে পেরেছে সে যে যোগে ধরেছে। যোগে খুব ভয়, কিন্তু এখন ভয় করছে না। এখন তার স্নায়ু উত্তেজিত হয়ে নিল অন্য কাজ। সে যোগ ছাড়িয়ে নিল। অনেকক্ষণ পর হয়ে যায়, আলমগীর দেখা নেই। দড়ি তো ঝুলছে, মানে নামবে না। পদ্মজা কোমরে এক হাত রেখে তাকিয়ে রইল।
আচমকা মনে পড়লো তৃতীয় তলায় রুম্পা আছে, ডান দিকে কোনো এক ঘরে, আর আলমগীর ডান দিকের কোনো এক ঘরে দিয়ে ঢুকছে। মানে রুম্পার কাছে গিয়েছে। পদ্মজা বারংবার শুধু চমকাচ্ছে। আলমগীর দড়ি বেয়ে নেমে পড়ে, তারপর ইশারায় অন্য কাউকে নামতে বলে। কাঙ্ক্ষিত সেই মুখটি থেকে পদ্মজা পিলে চমকে উঠল। রুম্পা শাড়ির আঁচল কোমরে গুজে দড়ি বেয়ে নামছে, বারবার দড়ি থেকে হাত ছুটে যাচ্ছে। আলমগীর দুই হাত বাড়িয়ে রেখেছে যাতে রুম্পা পড়ে গেলে তিনি ধরতে পারবেন। পদ্মজার বুক দুরু দুরু করছে, যদি রুম্পা পড়ে যায়। এত ঝুঁকি কেন নিয়েছে? রুম্পার পা মাটিতে পড়তে আলমগীর শক্ত করে রুম্পাকে জড়িয়ে ধরল। রুম্পার কান্নার সুর ভেসে আসে। তাৎক্ষণিক আলমগীর রুম্পার মুখ চেপে ধরে কিছু বলল। তারপর টর্চের আলো দিয়ে চারপাশ দেখে। রুম্পাকে এক হাতে শক্ত করে ধরে হাঁটা শুরু করলো। তখন কোত্থেকে উদয় হলো অদ্ভুত লোকেরা। লোকটা কালো, মোটা, লম্বা চুল, হাতে রামদা, অন্য হাতে লাঠি। অজানা বিপদের আশঙ্কায় পদ্মজার ভয় হলো। পা থেকে কিছুটা দূরে একটা পাথরের মতো বড়সড় দেখে একটা পাথর হাতে নিল, যেন বিপদে কাজে লাগানো যায়। আলমগীর আর অজ্ঞাত লোকটা তর্ক শুরু হয়ে গেলে একসময় হাতাহাতি চলে যায়। রুম্পা ভয়ে যুবুত হয়ে যায়। অজ্ঞাত লোকটি রুম্পাকে ধরতে চেয়েছে, কিন্তু আলমগীর তা হতে দিচ্ছে না। পদ্মজার মনে হচ্ছে এখন তার সামনে যাওয়া উচিত। আল্লাহর নাম করে কলাগাছের পেছন থেকে বেরিয়ে আসে। আলমগীর অজ্ঞাত লোকটির হাত থেকে রামদা নিয়ে দূরে ফেলে দেয়। তখনই পদ্মজা দেখতে পেল, চেঁচিয়ে উঠল, বোন সাহায্য করো। অজ্ঞাত লোকটা পদ্মজাকে দেখে আরও বেশি হিংস্র। সে ছুটে এসে ছো মেরে রুম্পাকে ধরতে চাইল। আলমগীর অজ্ঞাত লোকটার ঘাড়ে ঝাঁপিয়ে পড়ে, দুই হাত ঝাপটে ধরে রুম্পাকে বলে, তুমি যাও রুম্পা। রুম্পা দৌড়ে পদ্মজার কাছে যায়। সে হাঁপ করে হাঁপছে, ভয়ে কাঁপছে। আলমগীর অজ্ঞাত লোকটাকে আটকে রাখতে পারছে না। সে অনেক কষ্ট অনুরোধ করছে, আমার রুম্পারে ওরা মেরে ফেলবে, তুমি ওরে খালপাড়ে নিয়ে যাও বোন, আমি আজীবন তোমার গোলাম হয়ে থাকবো। পদ্মজা দুই হাত আঁকড়ে ধরে রুম্পা। আলমগীরের হাত থেকে পড়ে যাওয়া টর্চের আলোতে অজ্ঞাত লোকটার মুখ পড়তে পদ্মজার খুব চেনা মনে হয়। আবার পরিজার খুনের বর্ণনাও ঠিক ছিল। ভাবতে পদ্মজার রক্ত ছলকে ওঠে। এই মুহূর্তে মরার উপর খাড়ার ঘা আবির্ভাব হয়। সে পুকুর পাড়ে যাচ্ছিল। টর্চের আলো পেয়ে সে সেদিকে ছুটেছে। অজ্ঞাত লোকটা রুম্পার উদ্দেশ্যে হাতের লাঠি ছুঁড়ে মারে। পদ্মজা দ্রুত রুম্পাকে নিয়ে সরে যায়। লাঠি গিয়ে সোজা পূর্ণার কাঁধে পড়ে। সে আপা বলে আর্তনাদ করে বসে। পদ্মজা দিশা হারিয়ে ফেলে। কি করবে বুঝতে পারছে না। মনে হচ্ছে রুম্পাকে কেউ খুন করতে চাইছে, তাই আলমগীর তাকে নিয়ে পালাচ্ছে। আর এই নাম না জানা লোকটা রুম্পাকে আঘাত করতে চাইছে। আবার পূর্ণ আঘাত পেয়েছে। কি করবে পদ্মজা? রুম্পাকে নিয়ে খালের দিকে যাবে? পূর্ণাকে এই ভয়ঙ্কর পরিবেশ থেকে নিরাপদে নিয়ে যাবে, নাকি পারিজার খুনিকে ধরবে? পদ্মজা পর্ব 16। পুরো গল্প পদ্মজাটা এই চ্যানেলে পাবেন।